কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন যখন এসেছিলেন আমার কাছে? এই সাদাটা ছিল। সাদা স্রাব হতো? হ্যাঁ, মানে হয়তো কাপড় না নিলে রইতে পারতাম না, প্রচুর পরিমাণে সাদা স্রাব হতো। হ্যাঁ। সো দ্য প্রবলেম ওয়াজ profuse leukorrhea and along with that severe weakness, definitely weakness থাকবেই। লিউকোরিয়া যদি অনেক বেশি হয় বা অনেক দিন ধরে হয় তাহলে তার সাথে দুর্বলতা থাকাটা স্বাভাবিক। তাহলে প্রবলেমটা ছিল প্রচুর পরিমাণে সাদা স্রাব হতো, যাকে শ্বেত প্রদর বলা হয়, লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ বলা হয়, এবং তাতে প্রচুর দুর্গন্ধ থাকতো। এটাই মেন সমস্যা ছিল। এটা আপনি আমার আগে কোথাও দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখিয়েছিলাম। ওই তোমার নাম বলার দরকার নেই, অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি? অ্যালোপ্যাথি দেখিয়েছিলেন। তো অ্যালোপ্যাথি দেখিয়ে আপনি কতদিন অ্যালোপ্যাথি খেয়েছিলেন তখন? 5 মাস মতন খেয়েছি। 5-6 মাস? মানে যখন থেকে স্টার্ট হয়েছিল তখন থেকেই প্রায় খেয়েছেন? হ্যাঁ। তাহলে 5-6 মাস অ্যালোপ্যাথি খেয়ে আপনার কোনো রেজাল্ট হয়নি? না। একই জায়গাতে অ্যালোপ্যাথি খেয়েছিলেন না বিভিন্ন জায়গাতে? না, ওই জায়গাতেই। এক জায়গাতেই? তাতে কিন্তু কিছু ইমপ্রুভ হয়নি। তাহলে মেন সমস্যা আপনার সাদা স্রাব এবং তাতে প্রচুর দুর্গন্ধ এবং প্রচুর পরিমাণে সাদা স্রাবটা হতো। তার সাথে কখনো কখনো হাঁটুতে ব্যথা, মুখে দুর্গন্ধ, এগুলো ছিল। তাহলে মেন সমস্যা সাদা স্রাব এবং তার সাথে দুর্বলতা এবং প্রচুর পরিমাণে সাদা স্রাবটা প্রচুর পরিমাণে এবং তাতে প্রচুর দুর্গন্ধ, এটাই মেন কমপ্লেন ছিল। তো অ্যাজ পার সিমটম সিমিলারিটি আমি একটা অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন সিলেকশন করেছিলাম টোটালিটির উপর বেস করে। আমরা জানি হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্টস নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথি রোগীর ট্রিটমেন্ট করে, একটা মানুষের চিকিৎসা করে, কোনো রোগের নয়। তো লিউকোরিয়ার যে সমস্ত মেডিসিনগুলো আছে জেনারেলি, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে লিউকোরিয়াতে এসে থাকে, সালফার, সোলিনাম, মাক্সল, নাইট্রিক অ্যাসিড, অ্যালুমিনা, বোরাক্স, ক্যালকিরিয়াফস, নেট্রামিওর, সিফিলিনাম, ক্রিওজোট, গ্রাফাইটিস, সিপিয়া, পালসিটিলা, মাক্সল, এই যে সমস্ত ওষুধগুলো জেনারেলি এসে থাকে অ্যাজ পার থেরাপিউটিক্স, যে ওষুধগুলো এসে থাকে, শুধুমাত্র যে সেগুলোর মধ্যেই একটা পেশেন্টের ক্ষেত্রে ওষুধ আসবে এমন কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই। বিকজ হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, হোমিওপ্যাথি রোগীর চিকিৎসা করে। তো এই যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো লিউকোরিয়ার ইম্পর্টেন্ট ওষুধ। তার মানে এই নয় যে এগুলোর মধ্যেই আসতে হবে, অ্যালুমিনা আসতেই হবে, অথবা বোরাক্স দিতেই হবে, অথবা ক্যালকিরিয়াফস বা নেট্রামিওর দিতেই হবে, এমন কিন্তু নয়। যে ওষুধের লক্ষণ থাকবে সেই ওষুধটাই দিতে হবে। যেমন এই পেশেন্টকে আমি অ্যাজ পার সিমটম সিমিলারিটি, অ্যাকর্ডিং টু টোটালিটি অফ দ্য সিমটমস, আই হ্যাড প্রেসক্রাইবড থুজা অক্সিডেন্টালিস। আমরা জেনারেলি লিউকোরিয়াতে, অফেন্সিভ লিউকোরিয়াতে আমরা মাক্সল, নাইট্রিক অ্যাসিড, সালফার, সোলিনাম, কিরোজট, এই সমস্ত ওষুধগুলোকে আগে চিন্তা করি। বাট এই ক্ষেত্রে আমি পেশেন্টকে কিন্তু থোজা অক্সিডেন্টালিস দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? বিকজ পেশেন্টের ডিমান্ড ছিল, পেশেন্ট ওয়ান্স থোজা অক্সিডেন্টালিস ফ্রম মি, আমার কাছে থোজা অক্সিডেন্টালিস চাইছিল তার সিমটমসের মাধ্যমে, তাই আমি তাকে কিন্তু থোজা অক্সিডেন্টালিস দিয়েছিলাম। তো এখানে আমার বলার উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য এই ফলো আপ কেসের মাধ্যমে এইটাই, যে হোমিওপ্যাথিতে এমন কোনো ব্যাপার নেই যে এই রোগের ক্ষেত্রে এই ওষুধটাই পার্টিকুলার দিতে হবে। যে কোনো ওষুধ আসতে পারে, যে ওষুধের লক্ষণ পেশেন্টের মধ্যে পাবো আমরা, তার সাথে ফ্যামিলি হিস্ট্রি, তার সাথে পেশেন্টের পাস্ট হিস্ট্রি এবং ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল সমস্ত কিছু মিলে আমরা যে ওষুধটা একটা নির্দিষ্ট ওষুধ পর্যন্ত পৌঁছতে পারবো, সেই ওষুধটাকে কিন্তু আমাদেরকে প্রেসক্রিপশন করতে হবে। এটাই হোমিওপ্যাথির মূল নীতি, এর বাইরে আর কিছু নেই। তো এই পেশেন্টকে আমি থোজা অক্সিডেন্টালিস আমি দিয়েছিলাম। টাইম টু টাইম 2-1 ওষুধ চেঞ্জও হয়েছে, কখনো কখনো ব্লাড প্রেশার হাই হয়ে গেছিলো, তখন কোনো শর্ট অ্যাক্টিং ওষুধও দিয়েছি, যেমন ক্যাটিগাস, কখনো রাউলপিয়া। তো এই ধরনের কিছু মেডিসিন কখনো কখনো চেঞ্জও হয়েছে। থোজা অক্সিডেন্টালিস 0/2 থেকে শুরু করে আজকে 0/10 চলছে। তো ওষুধ দীর্ঘদিন ধরে চলছে, পেশেন্টের ওই দিকের প্রবলেমটা কিন্তু একদমই নেই, এবং অ্যাসোসিয়েটেড যে সমস্যাগুলো ছিল সেগুলোও কিন্তু ভালো আছে, জেনে নেব। আচ্ছা, আমি যে ওষুধ দিয়েছিলাম আপনাকে, দীর্ঘদিন ওষুধ চলছে আপনার, তাতে করে সাদা স্রাবটা আপনার কেমন আছে? এখন হয় না ডাক্তারবাবু, সাদা স্রাবটা একদম হয় না? আচ্ছা, কোনো ওই দিক দিয়ে গন্ডগোল নেই তো? মানে আপনি ওই দিক দিয়ে 100% ঠিক তো? ঠিক আছে। তো আজকে থোজা 0/10 দিলাম, আরও সাথে 2-1 প্রবলেম আছে, এখনও থোজার কিছু সিমটমস ক্যারি করছে পেশেন্ট, তো যার জন্য থোজা অক্সিডেন্টালিস দিলাম। এখন কোনো ওই দিক দিয়ে আর কমপ্লেন নেই। এখন বলছেন মুখে একটু দুর্গন্ধটা আসছে, এই মুখে দুর্গন্ধটা আবার কবে থেকে শুরু হলো? আজ 5-6 দিন হলো। 5-6 দিন, আর অন্য কোনো সমস্যা নেই? না। সো ইট ইজ আ ফলো আপ কেস, অ্যান্ড ডেফিনেটলি আই ক্যান বিলিভ দ্যাট ফ্রম দিস ভিডিও যারা জুনিয়র আছে, যারা
প্র্যাকটিস শুরু করেছেন তারা একটু কনফিডেন্ট পাবেন, তারা শিখতে পারবেন, এবং যারা জেনারেল পাবলিক, যারা সাধারণ মানুষ আমার ভিডিওগুলো দেখেন, তাদের হোমিওপ্যাথি সম্বন্ধে একটা সঠিক ধারণা আসবে। এবং এই ধরনের যে গাইনি প্রবলেমগুলো, সাদা স্রাব, মেনস্ট্রুয়াল ডিফিকাল্টি, মেনস্ট্রুয়াল পেন which is called dysmenorrhea, menorrhagia, that means profuse bleeding from the vagina during menstruation, অথবা metrorrhagia, in between periods of the menstruation bleeding occurs, 15 দিন পর 10 দিন পর menstrual bleeding হওয়া, এই ধরনের যে গাইনো প্রবলেমগুলো, অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে অনেক কিছু ট্রিটমেন্ট আছে বা সব ধরনের ট্রিটমেন্ট আছে, বাট গাইনো প্রবলেমে কিন্তু হোমিওপ্যাথি খুব ভালো একটা রোল প্লে করে। খুব ওয়ান্ডারফুল মেডিসিন গাইনো প্রবলেমে দেখতে পাওয়া যায়, মহিলাদের যে সমস্ত সংক্রান্ত সমস্যাগুলো হয়। তো এটা তার মধ্যে একটা লিউকোরিয়া, খুব ভালো একটা কেস, যে কেসটা আমি ফলো আপ দিচ্ছি থুজাতে, পেশেন্ট ভালো আছে এখন। থ্যাংক ইউ।